আসসালামু আলাইকুম, আপনারা সব অনেক ভালো আছেন। সামনে নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে তাদের নতুন একটা ফোন, এটার নাম হলো Redmi Note 13 4G। এই ফোনটা কিন্তু 5G ভেরিয়েন্টের ফোন রয়েছে, যেটা আমরা বেশ কিছুদিন আগে রিভিউ করেছিলাম। আজকে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, তার পাশাপাশি এটা আনঅফিসিয়ালিও পাওয়া যাচ্ছে। বাট এই ফোনটা ইউজ করতে যেয়ে বেশ কিছু বিষয় রয়েছে যা আমাদের একেবারেই একদমই ভালো লাগেনি, যেটা সত্যি কথা। তার পাশাপাশি বেশ কিছু বিষয় রয়েছে এই ফোনটা যথেষ্ট ভালো। সো সবকিছু নিয়ে আজকে ভিডিওতে এই মোবাইলটার ফুল ডিটেলস আলোচনা করব। সো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই এই ফোনটি কেনার আগে আমাদের আজকের এই ভিডিওটি বারবার মনোযোগ সহকারে দেখে নিয়ে দেন কেনার প্ল্যান করবেন। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Redmi Note 13 4G মোবাইলটি। এই মোবাইলটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে, মোবাইলটির রিয়ার প্যানেল যদি আমি Redmi Note 11 এবং Note 12 এর সাথে কম্পেয়ার করি, তাহলে এই ফোনটাতে হলো গ্লাসের ব্যাক প্যানেল রয়েছে, যেটা আগের Note 11 12 ছিল না। তার পাশাপাশি গ্লাসের ব্যাক প্যানেল থাকলেও মোবাইলটাতে আবার কোনো গরিলা গ্লাসের প্রোটেকশন ব্যাক প্যানেলে নাই, তবে ডিসপ্লেতে আবার গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে। সেই সাথে মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্ট হলো মিন্ট গ্রিন কালারের। এই মোবাইলটা কিন্তু আরো দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে এবং এই ফোনটা যদি আমি সাইজ অর্থাৎ ডাইমেনশনের কথা বলি, 6.67 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটার থিকনেস হলো 8 মিলিমিটার এবং ওয়েট হলো 188.5 গ্রাম। ওভারঅল বেশ স্লিম এই মোবাইলটির। ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে একদম কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। সেই সাথে মোবাইলটি যদি আমি বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, তাহলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন এবং মোবাইলটার লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশ রয়েছিল স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট এবং মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং সিম কার্ড ট্রে। এবং সেই সাথে মোবাইলটার ডিসপ্লেতে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে এবং আমার কাছে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে বলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি মনে হচ্ছে। এবং এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট 39টি সেন্সর রয়েছে। তাই এই মোবাইলটাতে রয়েছিল 4G সাপোর্ট। তার পাশাপাশি এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 13 ভার্সন এবং ইউআই হিসেবে রয়েছে Xiaomi MIUI 14 ভার্সনের ইউআই এবং সেই সাথে এই মোবাইলটাতে 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। তবে যেটা 6GB র্যাম ভেরিয়েন্টের ফোন, সেটাতে 6GB ভার্চুয়াল র্যাম রয়েছে। যাই হোক, এই ফোনটা যদি আমি মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলি, যথেষ্ট স্মুথ পারফরমেন্স পেয়েছি, একদম বাটারি স্মুথ লেগেছে আমার কাছে। ইনফ্যাক্ট আমরা অনেক হেভি ইউজ করে কোনো ধরনের কোনো ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইনফ্যাক্ট আমরা অনেকগুলো অ্যাপসও ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং ইস্যুস বা ফ্রেম ড্রপ ইস্যুস আমরা এই ফোনটাতে পাইনি। দেন এই ফোনটার ডিসপ্লের কথা বলতে গেলে, এই মোবাইলতে রয়েছিল 6.67 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং সাথে আরও রয়েছিল 120 Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজুলেশনের কথা বলতে গেলে মোবাইলটাতে রয়েছিল 2460x1080 পিক্সেলের ডিসপ্লে এবং ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 395 ppi এবং এই ফোনটাতে 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। বাট একটা বিষয় হলো, এত বেশি পিক ব্রাইটনেস থাকার পরও কেন জানি আমাদের কাছে আউটডোর ইউজ করতেছে মাঝে মাঝে মনে হয়েছে যে কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম রয়েছে। সামটাইমস ঠিক মনে হচ্ছে, সামটাইমস মনে হচ্ছে একটু প্রবলেম। আমি জানি না এই ফোনটার হতে পারে সফটওয়্যার রিলেটেড ইস্যুস, নেক্সট আপডেটে হতে পারে ঠিক হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে। যাই হোক, আরেকটা বিষয় হলো, এই ফোনটা দেখে যখন আমরা আউটডোরের ছবিও তুলেছি, তখন আবার খুব একটা যে লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করেছি সেটা আবার আমি বলবো না, ওইখানে আবার ঠিকঠাক লেগেছে। তাছাড়া মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা এবং মোবাইলটাতে রয়েছিল হোয়াইট ফাইন L1 এর সাপোর্ট। দেন এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হল 1.8 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল স্যামসাং আইসোসেলের HM3 সেন্সর। দেন আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল অমনিভিশনের B10 সেন্সরটি। এবং এই ফোনটি রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় ছবি ফোকাসিং রিলেটেড আমরা কোনো প্রবলেম পাইনি, বাট ছবি তোলার পর ছবির ডিটেলসে অনেক ঘাটতি রয়েছে। ইনফ্যাক্ট প্রচুর গ্রেনের দেখা পেয়েছি আমরা ছবি তোলার সময়। পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় যদিও ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মতো কাজ করতেছিল, এজ ডিটেকশন আমি মনে করি ঠিকঠাক আছে, বাট ছবির ডিটেলসের অবস্থা খুবই খারাপ, খুব একটা ভালো ডিটেলস ধরে রাখতে পারে না, যেটা আমার কাছে আসলে হতাশাজনক মনে হয়েছে। বিকজ এই প্রাইস রেঞ্জের খুব কম ফোনই আছে যেগুলোর ক্যামেরার পারফরমেন্স আমরা এরকম পেয়েছি। ইনফ্যাক্ট আমরা অনেক নন ব্র্যান্ড কোম্পানি আছে বা নতুন এসেছে এমন কোম্পানির ফোনের সাথে যদি আমরা এই ফোনের ক্যামেরা দিয়ে তোলা ছবির কম্পেয়ার করি, তারপরও আমার কাছে কেন যেন মনে হয়েছে যে Redmi Note 13 তোলা ক্যামেরার ছবির পারফরমেন্স আমাদের ভালো লাগে নাই। তার পাশাপাশি এই ফোনটার
দিয়ে আমরা ভিডিও শুট করেছি হাইস্ট 1080p 30 fps এ ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্স আসলে আহামরি খুব একটা ভালো না, রোলিং শাটার জন্য তো প্রবলেম রয়েছে। দেন সামটাইমস মোটামুটি স্টেবল পারফরমেন্স আসলে সামটাইমস খুব বাজে পারফরমেন্স আসতেছিল, সেটা হয়তো আমরা মেনে নিলাম, কারণ 15-20 বা 22,000 টাকার ফোনে তেমন একটা ভালো ক্যামেরা থাকে না, সো ভিডিও ক্যামেরা পারফরমেন্স সেরকম ভালো পাওয়া যায় না, সো এটা তো আমরা তেমনটা পাইনি। তার পাশাপাশি এই ফোনটা সেলফি ক্যামেরাটা হলো 16 মেগাপিক্সেলের, যেটাতে সেন্সর হিসেবে রয়েছিল অমনিভিশনের A1Q, এবং এই ফোনটা সেলফি ক্যামেরার ছবি তুলো আমাদের কাছে একেবারেই ভালো লাগে না। ইনফ্যাক্ট এই ফোনের থেকে নর্মাল যেসব ফোন রয়েছে সেসব ফোনে সেলফি ক্যামেরার পারফরমেন্স মাচ বেটার। এই ফোনটা যে বিষয়টা হলো আপনার ছবি তুলবেন, ডিটেলস অনেক প্রবলেম পাবেন, ডাইনামিক রেঞ্জ মোটামুটি ঠিক আছে, এজ ডিটেকশনও ঠিক আছে, বাট আপনার মানে ছবি তুলে ছবির ডিটেলসের এতটাই ঘাটতি, কালার অ্যাকুরেসির এতটাই ঘাটতি যে আলটিমেটলি আপনার খুব একটা ভালো লাগবে না। হতে পারে আপনি কোনো একটা অ্যাপস ডাউনলোড করে সেই অ্যাপস দিয়ে ছবিগুলো এডিট করে দেন হয়তো বা আপনি আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারেন অথবা অন্য কারোর সাথে শেয়ার করতে পারেন। তবে এই ফোনটাতে ক্যামেরা টু এপিআই সাপোর্ট রয়েছে, সো ইন ফিউচারে যে আপনি হতে পারে এই ফোনটাতে ম্যানুয়াল ক্যামেরা হিসাবে জিক্যাম ক্যামেরা বা এলএমসি ক্যামেরা ইউজ করতে পারবেন। দেন এই ফোনটাতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই ফোনটা আমাদের এই চার্জার দিয়ে সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এই ফোনটা আমরা বেসিক ইউজ করে প্রায় 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা আমার কাছে অনেক ইমপ্রেসিভ মনে হচ্ছে। এবং এই ফোনটার যদি আমরা যখন হেভি ইউজ করেছি, স্পেশালি মোবাইল ডাটা দিয়ে যখন লং টাইম গেম প্লে করেছি বা ভিডিও দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি প্রায় 10 ঘন্টার কাছাকাছি, যেটা আমার কাছে সব দিক বিবেচনা এই ফোনের সবচেয়ে স্ট্রং দিক মনে হয়েছে। তাই এই ফোনটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে, যেহেতু এটা ডুয়েল স্পিকার রয়েছে, সাউন্ড খুবই ভালো। সাউন্ড নিয়ে আমি বলবো যে এই 20-22 হাজার টাকা বা 25,000 টাকার মধ্যে এই Redmi Note 13 4G এই ফোনটার স্পিকার পারফরমেন্স সবচাইতে বেশি ভালো। সাউন্ডের বেস যেমন ভালো পেয়েছি, সাউন্ডের ক্রিসপেনেস আমাদের কাছে একদম ব্যালেন্স মনে হচ্ছে। আপনাদের কাছে ওই ফোনের স্পিকার পারফরমেন্স আই থিঙ্ক ভালোই লাগবে। এই মোবাইলতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার, এবং এই মোবাইলটার জিপিইউ হিসাবে রয়েছিল Adreno 610, এবং এই জিপিইউটাই হলো এই ফোনের প্রসেসরে থাকা মানে 7 বছর আগে জিপিইউ, অর্থাৎ প্রসেসরটা মোটামুটি নতুন 1-1.5 বছর আগে, বাট জিপিইউটা অনেক আগের। এবং এই পুরাতন জিপিইউ থাকার কারণে এই ফোনে কি প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, বাট তার আগে চলুন আমরা জেনে নিই এই ফোনটার গেমিং পারফরমেন্স। এবং এর আগে একটু বলে নিই এই ফোনটার আমরা আন্তর্জাতিক স্কোর পেয়েছি 3,38,605, সেই সাথে মোবাইলটার বেঞ্চমার্ক স্কোর এবং স্টোরেজ স্পিড টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এবং গেমিংয়ের কথা বলতে গেলে এই ফোনটাতে যখন আমরা পাবজি গেমসটা খেলেছি, মোটামুটি গ্রাফিক্স সেটিংয়ে পাবজি গেমস খেলা যায়, মানে এর থেকেও কম দামি ফোনে আরও ভালো গ্রাফিক্স সেটিংয়ে খেলা যায়। বাট দোষটা তো আসলে ফোনে না, দোষটা হলো এই প্রসেসরের, কারণ প্রসেসরের গ্রাফিক্স কার্ডটা হলো 6 থেকে 7 বছর আগে, যেটা আমরা একটু আগেও বলেছি। সো এই পুরাতন গ্রাফিক্স কার্ড থাকার কারণে, অর্থাৎ পুরাতন জিপিইউ থাকার কারণে মোটামুটি খুব লো গ্রাফিক্স সেটিংয়ে যখন আমরা পাবজি গেমসটা খেলেছি খুব একটা ভালো পারফরমেন্স পাই নাই, হালকা পাতলা ল্যাগিং প্রায় লেগেছিল, মানে লং টাইম গেম প্লে করে আপনাদেরও খুব একটা পাবজি গেমস খেলে খুব একটা ভালো লাগবে না। তার পাশাপাশি ফ্রি ফায়ার গেমসটা খেলেছি, ফ্রি ফায়ার গেমসে যে আমার কাছে মোটামুটি সব দিক ঠিকঠাক থাকলেও কেন জানি মাঝে মাঝে মনে হচ্ছিল যে টাচ ইস্যুস রয়েছে, মানে আমি টাচ করতেছি লেট রেসপন্স করতেছি, এই ধরনের কিছু প্রবলেম আমরা ফ্রি ফায়ারে পেয়েছি। হতে পারে এটা সফটওয়্যার বাগস, নেক্সট টাইম আপডেটে ঠিক হয়ে যাবে, অথবা গেমের প্রবলেমও থাকতে পারে, বাট সেটা আমরা ক্লিয়ারলি না বলতে পারলো। আমার কাছে কেন জানি কিছুটা টাচ রিলেটেড ইস্যুস মনে হয়েছে ফ্রি ফায়ার গেমসটা খেলার সময়। তার পাশাপাশি ফোনটাতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেটা মোটামুটি ভালো গ্রাফিক সেটিং খেলা যায়, ওই ফোনটাতে আবার আমরা কোনো ধরনের কোনো প্রবলেম পাইনি, একদম স্মুথলি প্লে করতে পেরেছি। তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাশফানাইন গেমসটা খেলেছি। অ্যাশফানাইন গেমস খেলতে যে আমার কাছে এই ফোনটা 10,000 টাকা দামের ফোন মনে হয়েছে, মানে গ্রাফিক্সের কোয়ালিটি এতটাই খারাপ। আর অ্যাশফানাইন গেমসটা মূলত আমরা প্লে করি হলো গ্রাফিক্স কোয়ালিটি দেখার জন্য, মানে কালার কতটুকু ভালো আসে। এই ফোনের ডিসপ্লে কিন্তু আপনারা হাতে নিয়ে দেখলে অনেক ভালো লাগবে, বাট অ্যাশফানাইন গেমস খেলতে যে আমরা অবাক হয়ে গেছি, অবাক বললে ভুল হবে, হতবাক হয়ে গেছি যে এত বাজে গ্রাফিক্স। সো যাই হোক, অ্যাশফানাইন গেমসটা মোটামুটি ল্যাগ ট্যাগ নিয়ে খেলেছি আমরা, যেটা 10-12 হাজার টাকার ফোনে এর থেকেও মাচ মোর বেটার স্মুথনেস নিয়ে প্লে করা যায়। তার পাশাপাশি ফোনটাতে আমরা ই ফুটবল গেমসটাও খেলেছি, সেটার পারফরমেন্স ওভারঅল ঠিকঠাক আছে। ই ফুটবল যারা খেলেন তাদের কাছে আবার এই ফোনের গেমিং পারফরমেন্স ভালোই লাগবে। দেন এই ফোনটা যদি আমরা এখন প্রাইসের কথা বলি, বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবেল এই ফোনটা পাওয়া যায়, একটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, এবং দুটো ভেরিয়েন্টেরই এই ফোনের র্যামের টাইপ LPDDR 4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। বাট প্রাইসের কথা যদি বলতে চাই, 128GB স্টোরেজ ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হলো 22,999 টাকা, আর 8 256GB স্টোরেজ ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হলো 25,999 টাকা। বাট আনঅফিসিয়ালি এই ফোনটা আপনারা 6/128 20,000 টাকা থেকে 20,500 বা 21,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আর 8 256GBটা আপনারা 21 থেকে 22,000 বা 22,500-র মধ্যে পেয়ে যাবেন। কিছুদিন পরে হতে পারে 8 256GB এই ফোনটা আনঅফিসিয়াল যেটা পাওয়া যায় সেটা 20,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল আপনারা পাবেন। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটার বেশ কিছু নেগেটিভ সাইড রয়েছে, সেটা জেনে নিই। তার পাশাপাশি ফোনটা কিছু ভালো দিকও রয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে যদি এই ফোনটার নেগেটিভ সাইডের কথা বলি, এই ফোনটা দিয়ে হাইয়েস্ট 1080p 30 fps ভিডিও শুট
শ্যুট করা যায়, যেটা রেডমি নোট 10 যখন ছিল আজ থেকে 3 বছর আগে বের হওয়া ফোন, সেটাতেও কিন্তু 4K তে ভিডিও শ্যুট করা যেত। তার থেকে বড় কথা হলো 1080p 60 fps এর সাপোর্ট থাকলে তো ভালো হতো, যেহেতু নাই, বাট ভিডিও ক্যামেরার পারফরমেন্সও খুবই খারাপ, মানে 10-12 হাজার টাকা ফোনের মতো। সেই সাথে আরেকটা কথা না বললেই নয়, এই ফোনটা যে ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলেছি, ছবি তুলতে খারাপ লাগে নাই, কিন্তু ছবির পারফরমেন্স আমাদের কাছে আপ টু দ্য মার্ক মনে হয়নি। ছবির ডিটেলসের আমরা অনেক ঘাটতি পেয়েছি, ছবির কালার অ্যাকুরেসিও খুব একটা ভালো ছিল না। ডাইনামিক রেঞ্জ এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাক আছে, পোর্ট্রেট মোডে আপনারা হয়তো চালায় নিতে পারবেন, বাট এই ফোন কিনলে যদি আপনারা ভালো ছবি তুলতে চান তাহলে 4 থেকে 5 মাস ওয়েট করতে হবে। তখন এই ফোনটার সাথে সাপোর্টেড পারফেক্ট জি ক্যাম বা এলএমসি ক্যাম বা নানা রকম অন্যান্য ব্র্যান্ডের কোনো ম্যানুয়াল ক্যামেরা যখন অ্যাভেলেবেল হবে মার্কেটে, তখন ইনস্টল করে এই ফোন ইউজ করতে পারবেন। বাট আমার কথা হলো, আপনি ম্যানুয়াল ক্যামেরাই যদি ফোন ইউজ করে দেন এই ফোনের ক্যামেরা পারফরমেন্স পেতে চান, তাহলে কেন আপনাকে এই ফোনটাই কিনতে হবে? বাজারে তারও ফোন আছে। তার পাশাপাশি এই ফোনটার আরেকটা স্ট্রং নেগেটিভ সাইড হলো এই ফোনটার গেমিং পারফরমেন্স। আমরা এই ফোনটাতে পাবজি গেমসটা খেলেছি, খুব একটা ভালো গ্রাফিক্স সেটিং তো সাপোর্ট করেই না, তার পাশাপাশি টুকটাক ল্যাগ ইস্যুস তো আছে। সেই সাথে এই ফোনটা দিয়ে যখন আমরা অ্যাশ ফোন অ্যান্ড গেমসটা খেলেছি, এটার কালার অ্যাকুরেসিতে আমাদের একদম হতবাক করে দিচ্ছে। সত্যি কথা বলতে আপনারা অবাক হয়ে যাবেন যে এই ফোনটার কালার কোয়ালিটি এতটাই খারাপ, মানে আমরা সত্যি কথা বলতে কিছু বলার নাই। গেমিং পারফরমেন্স মোটামুটি ঠিকঠাক আছে, ভালো গ্রাফিক্স সেটিংয়ে খেলা যায় না, বাট কালার অ্যাকুরেসির এত ঘাটতি আসলে সব ক্ষেত্রে বা সব ধরনের গেমে কিন্তু আপনি মেনে নিতে পারবেন না। আর এই ক্যামেরা পারফরমেন্স বলেন, গেমিং পারফরমেন্স বলেন, এগুলো খারাপ হওয়ার অন্যতম প্রধান কারণ হলো এই ফোনটার প্রসেসরের সাথে যে জিপিইউটা রয়েছে Adreno 610, এটা হলো আজ থেকে প্রায় 6 বছর আগে জিপিইউ, 2017 বা 16 সালের দিকে বের হয়েছিল। সো ওই জিপিইউর সাথে এক নতুন এই প্রসেসর অ্যাড করার কারণে দুটো মিলে পারফেক্টলি কাজ করতে পারতেছে না। দ্যাটস ওয়াই ছবির অপটিমাইজেশনটা ভালো আসে না, মানে ক্যামেরা দিয়ে ছবি তোলার পর। কারণ আলটিমেটলি আমরা যেমন ছবির পারফরমেন্সও ভালো পাচ্ছি না, তার পাশাপাশি গেমিং করার সময় কিন্তু কালার অ্যাকুরেসির প্রবলেম হচ্ছে। আর এটা খুবই স্বাভাবিক, 6 থেকে 7 বছর আগে গ্রাফিক্স কার্ড দিয়ে যদি আপনি কম্পিউটারও বানান, সেই কম্পিউটারও তো আপনি খুব একটা ভালো আধুনিক গেম খেলে মজা পাবেন না। ঠিক তেমনি এই ফোনে আপনার আধুনিক গেম যদি আপনার গ্রাফিক্স ইম্পর্টেন্ট হয়, খেলে খুব একটা মজা পাবেন, এবং ছবির পারফরমেন্স আমাদের কাছে খুব একটা আহামরি ভালো লাগেনি। যাই হোক, এই ফোনটার বেশ কিছু ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার ডিসপ্লেটা সুন্দর, মানে সিমেট্রিক্যাল টাইপ ডিসপ্লে, মানে আপনার এজগুলো অনেক ভালো, চারদিক থেকেই সমান, ভালো লাগবে। 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যদিও আমরা কিছু সময় আবার লো ব্রাইটনেস জনিত প্রবলেম পেয়েছি আউটডোর ইউজ করতে, যে সেটা হতে পারে সফটওয়্যার বাগ, ইন ফিউচার আপডেট এসে ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন হয়েছে, যেটা অবশ্যই ইম্পর্টেন্ট, মানে অনেক সময় পরে টরে গেলে কিছু হবে না আশা করি, তবে বারবার ফেলে দেখার ট্রাই করবেন না, তাহলে আবার ভেঙে যেতে পারে। দেন এই ফোনটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে খুবই ভালো লেগেছে, ডুয়েল স্পিকার খুবই নাইস, মানে আপনারা যদি এই ফোনের সাউন্ড শুনেন আপনাদের কাছে এই প্রাইস রেঞ্জের যে কোনো ফোনের থেকেই ভালো লাগবে। দেন এই ফোনের ইন হ্যান্ড ফিলটাও সুন্দর, আর সত্যি কথা বলতে ইউআইটা যথেষ্ট স্মুথ, খুব একটা ল্যাগিং ফ্রেম ড্রপের ইস্যু আমরা ইউআই থেকে একেবারেই পাইনি। আর এই ফোনটা দিয়ে যদি আমি সব কথা শেষ কথা বলি, কাদের জন্য এই ফোনটা কেনা উচিত হবে, তাহলে আমি বলবো যারা ফোনে কথা বলবেন এবং জাস্ট ভিডিও দেখবেন ফোনে, তাদের জন্য এই ফোনটা পারফেক্ট। বাট যারা গেমিং করেন এবং ফটোগ্রাফি করেন, তারা এই ফোনটা নিয়ে অন্য কোনো ফোন নেন, ভালো লাগবে, ইউজ করে আপনারা মজা পাবেন এবং পয়সা উসুল করতে পারবেন। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Redmi Note 13 4G অর্থাৎ এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।